নমস্কার, আমি মৌমিতা। একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনতে চলেছেন শ্রদ্ধেয় লেখক হুমায়ুন আহমেদের লেখা একটি ছোট গল্প, তাহারা। নিউরোলজির অধ্যাপক রহমান খান খুবই বিরক্ত হচ্ছেন। তার ইচ্ছে করছে সামনে বসে থাকা বেকুবটার গালে শক্ত করে একটা থাপ্পড় দিতে। বেকুবটা বসেছে তার সামনে টেবিলটার অন্য প্রান্তে, এত দূর পর্যন্ত হাত যাবে না। অবশ্যই তার হাতে প্লাস্টিকের লম্বা স্কেল আছে। তিনি স্কেল দিয়ে বেকুবটার মাথায় ঠাস করে একটা বাড়ি দিয়ে বলতে পারেন, যা ভাগ। কি কি কারণে এই কাজটা তিনি করতে পারবেন না তা দ্রুত চিন্তা করলেন। প্রথম কারণ, বেকুবটা তার ছেলেকে নিয়ে এসেছে। ছেলের সামনে বাবার গালে থাপ্পড় দেওয়া যায় না, বা স্কেল দিয়ে মাথায় বাড়িও দেওয়া যায় না। থাপ্পড় বাদ, এটা টেকনিক্যালি সম্ভব না। বাকি থাকলো স্কেলের বাড়ি। দ্বিতীয় কারণ, বেকুবটা 500 টাকা ভিজিট দিয়ে তার কাছে এসেছে। সরকারি নিয়মে প্রাইভেট প্র্যাকটিশনাররা 300 টাকার বেশি ভিজিট নিতে পারেন না। তিনি নেন, তারপরেও রোগী কমে না। যে 500 টাকা ভিজিট দিয়ে এসেছে তার মাথায়ও স্কেল দিয়ে বাড়ি দেওয়া যায় না। তৃতীয় কারণ, স্কেলটা প্লাস্টিকের। তিনি গতবার জার্মানি থেকে এনেছেন। স্কেলটা 3 ফুট লম্বা, ফোল্ড করা যায়। মাথায় বাড়ি দিলে স্কেল ভেঙে যেতে পারে। অধ্যাপক আনিসুর রহমান স্কেল হাতে নিয়ে ভ্রু কুঁচকে ভাবছেন, এই 3টি কারণের মধ্যে কোনটা জোরালো? বৈজ্ঞানিকভাবে বলা যেতে পারে ওয়েটেজ কত। তিনি লক্ষ্য করলেন বেকুবটা পকেটে হাত দিয়ে কার্ড বের করে তার দিকে এগিয়ে দিচ্ছে। স্যার, এইটা আমার কার্ড। আমার নাম জালাল, কাটা কাপড়ের ব্যবসা করি। বঙ্গবাজারে আমার একটা দোকান আছে। আমার ভাইরা দোকান দেখে, আমি সময় পাই না। দোকানের নাম জালাল গার্মেন্টস। আনিসুর রহমান হাতের স্কেল নামিয়ে রাখলেন। টিস্যু বক্স থেকে টিস্যু পেপার নিয়ে নিজের নাক মুছে টিস্যু পেপার ওয়েস্ট পেপার বাস্কেটের দিকে ছুঁড়ে মারলেন। বাস্কেটে পড়ল না। যখনই তিনি রোগী দেখেন এই কাজটা করেন। যখন ওয়েস্ট পেপার বাস্কেটে টিস্যু পড়ে না তখন তিনি ধরে নেন এই রোগীর চিকিৎসায় কোনো ফল হবে না। যদিও এরকম মনে করার কোনো কারণ নেই। কুসংস্কার খারাপ ধরনের কুসংস্কার। বিজ্ঞানের মানুষ হয়ে এই কাজে প্রশ্রয় দেওয়া ঠিক না। স্যার, আমার দোকানে একবার যদি পদধূলি দেন তাহলে অত্যন্ত খুশি হব। আপনাদের মতো অনেক বিশিষ্ট ব্যক্তিরা বাজারে যান। আপনার নাম কি জালাল? জি, আমার ভাইস্তার নাম রিয়াজ। ফিল্ম আর্টিস্ট রিয়াজ যে আছে তার সাথে চেহারার কিঞ্চিত মিলও আছে, তবে তার গায়ের রং রিয়াজ ভাইয়ের চেয়েও ভালো। আপনি আপনার ছেলেকে ডাক্তার দেখাতে এনেছেন? জি জানাব, আমার একটাই ছেলে, তার নাম হারুন। ভালো নাম হারুন আল রশিদ। বাগদাদের খালিফার নামে নাম রেখেছি। আপনি এত কথা বলছেন কেন জানতে পারি? রোগী দেখাতে এসেছেন, রোগীর বিষয়ে কথা বলবেন, কি রোগ সেটা বলবেন, তা না দুনিয়ার কথা শুরু করেছেন। জানাব, আমার গোস্তাকি হয়েছে, ক্ষমা করে দেবেন। কথা আগে আমি এত বলতাম না, কম বলতাম। স্ত্রীর মৃত্যুর পরে কথা বলা বেড়ে গেছে। আগে পানও খেতাম না, স্ত্রীর মৃত্যুর পরে পান খাওয়া ধরেছি। এখন সারাদিনই কেবল পান খাই। বললে বিশ্বাস করবেন না, চা যখন খাই তখনও এক গালে পান থাকে। আপনার ছেলের সমস্যা কি? অঙ্ক সমস্যা। অঙ্ক বুঝতে পারে না, এই সমস্যা? জি না, এইটাই সে বুঝে। যে অঙ্ক দিবেন চোখের নিমেষে করে দেবে। চোখের পাতি ফেলনের আগে অঙ্ক শেষ। এটা তো কোনো সমস্যা হতে পারে না। খাঁটি কথা বলেছেন স্যার, এটা ভালো। তারে টেস্ট করার জন্য দূর দূরান্ত থেকে লোক আসে। একবার টেলিভিশনে থেকে এসেছিল, ম্যাগাজিন অনুষ্ঠানে নিয়ে যাবে। নিয়ে গিয়েছিল। ম্যাগাজিন অনুষ্ঠানটা আপনি দেখেছেন কিনা জানি না, অনেকেই দেখেছে। আমি নিজে দেখতে পারি নাই।
বেঁচে বেঁচে অনুষ্ঠান চলার সময় কারেন্ট ছিল না। অনুষ্ঠানের শেষে ছিল একটা পুরনো দিনের গান, আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সাগর আর 13 নদীর পাড়ে। ওইটা শুধু দেখেছি। সাগরিকা ছবির গান, সাগরিকা ছবিটাও দেখেছি, উত্তম সুচিত্রার ছবি। জালাল সাহেব। জি? আপনি আপনার ছেলেকে নিয়ে চলে যান। এই ছেলেকে আমার দেখার কিছু নাই। আমি নিউরোলজির কোনো সমস্যা হলে তবে দেখি। 500 টাকা ভিজিট আমি আপনার অ্যাসিস্ট্যান্টকে দিয়েছি। ভিজিটের টাকা আপনি ফেরত নিয়ে যান, আমি বলে দিচ্ছি। আনিসুর রহমান বেল টিপলেন। জালাল কাতর গলায় বলল, জানাব, সমস্যাটা একটু শুনেন। আমি তো সমস্যা বলতেই পারি নাই। বিরাট বিপদে আছি। আমার নিজের শরীর ভালো না। আজ আমি রোগী দেখব না। কাল আসি? কাল অবশ্য মাল নিয়ে আমার চাঁপাই নবাবগঞ্জে যাওয়ার কথা। আমি নিজে মাল নিয়ে কখনো যাই না। ছেলে একলা থাকে, মা মরা স্নেহবঞ্চিত ছেলে, তার সঙ্গে থাকতে হয়। এই যে কাল যাচ্ছি, ছেলেকেও সাথে নিয়ে যাচ্ছি। মালামাল নিয়ে যাওয়ার কাজের জন্য আমার একজন কর্মচারী ছিল, ইদ্রিস নাম। গত এপ্রিল মাসের 9 তারিখে 11,000 টাকার মাল আর নগদ 6,000 টাকা নিয়ে সে পলায়ে গেছে। থানায় জিডি এন্ট্রি করেছি। স্টপ ইট। জানাব, কি বললেন? বললাম স্টপ ইট, কথা বলবেন না। জি আচ্ছা, ছেলেটাকে একটু দেখবেন? দেখছি আপনার ছেলেকে, দয়া করে কথা বলবেন না। আজকে দেখে দিলে খুব উপকার হয়, তাহলে আর আগামীকাল আসতে হয় না। পার্টিকে মোবাইলে খবর দিয়ে দিয়েছি। পার্টি যদি দেখে আমি কথা দিয়ে কথা রাখি না, তাহলে পরে সমস্যা হবে। ব্যবসার আসল পুঁজি হলো গুডউইল। স্টপ ইট। জি আচ্ছা। আপনি দয়া করে বাইরে গিয়ে বসুন, আমি আপনার ছেলের সঙ্গে কথা বলছি। আমি বাইরে চলে গেলে লাভ হবে না স্যার। আমার ছেলে বাপ ছাড়া কিছু বুঝে না। তার মা যখন জীবিত ছিল তখনও এই অবস্থা ছিল। এটা নিয়ে তার মায়ের খুব আফসোস ছিল। তার মা হারুন হারুন বলে গলা ফাটায় দিচ্ছে, ছেলে জবাব দেবে না। অথচ আমি একবার পাতলা গলায় হারুন ডাকলে জি আব্বা বলে দৌড় দিয়ে ছুটে আসবে। লোকমুখে শুনি ছেলেরা মায়ের ভক্ত হয়, মেয়েরা হয় বাপের ভক্ত। আমার বেলায় উল্টা নিয়ম। জালাল সাহেব। জি। আপনি কি বাইরে গিয়ে বসবেন? এখনই বাইরে যান, রাইট নাও। আপনি যদি 3 সেকেন্ডের ভিতরে বাইরে না যান, আমি দারোয়ান দিয়ে বের করে দেব। রাগ করছেন কেন স্যার? 3 সেকেন্ড, জাস্ট 3 সেকেন্ডস। জালাল মিয়া উঠে দাঁড়ালেন। তার ছেলেও সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। জালাল মিয়া বললেন, বাবা তুমি বসো, ডাক্তার সাহেব তোমার সঙ্গে কথা বলবেন। ছেলে সঙ্গে সঙ্গে বসে পড়ল। উনি যা জিজ্ঞেস করবেন জবাব দিবে। তোমার যে মাথার যন্ত্রণা হয় এইটা বলবা। ছেলে হ্যাঁ সূচক মাথা নাড়ল। বাবা আমি বাইরেই আছি, কোনো সমস্যা নাই। ছেলে আবারও অতি বাধ্য ছেলের মতো মাথা নাড়ল। আনিসুর রহমান খান ছেলের দিকে তাকালেন। শান্ত ভদ্র চেহারা, চুল পরিপাটি করে আঁচড়ানো, তবে মাথায় চুল কম। এই বয়সী ছেলেদের মাথা ভর্তি চুল থাকার কথা। বুদ্ধিহীন বড় বড় চোখ, চোখের দৃষ্টি টেবিলের পায়ার দিকে। তোমার নাম কি? হারুন আল রশিদ। বাগদাদের খালিফা? জি না। আমি তোমার সঙ্গে ঠাট্টা করছি। তুমি যে বাগদাদের খালিফা না তা আমি জানি। তোমার সমস্যা কি? জানি না। তোমার বাবা আমার কাছে তোমাকে কেন এনেছেন? জানি না। তোমার বাবা মাথা ব্যথার কথা বলছিলেন। মাথা ব্যথা হয়? কখন? যখন অঙ্ক করি। আমি তো শুনলাম তুমি বিরাট অঙ্কবিদ। অঙ্ক করলেই যদি মাথা ব্যথা হয় তাহলে কিভাবে হবে? এখন মাথা ব্যথা আছে? না। আচ্ছা, তোমাকে একটা অঙ্ক করতে দিচ্ছি, দেখি অঙ্কটা করার পরে মাথা ব্যথা হয় কিনা। 2-এর সঙ্গে 4 যোগ করলে কত হয়? হারুন আল রশিদ এই প্রশ্নের সরাসরি জবাব দিল না। টেবিলের পায়া থেকে চোখ তুলে আনিসুর রহমানের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বলল, 6 হয়। আনিসুর রহমান বললেন, এই তো পেরেছ।
তুমি যে অঙ্কবিদ এটা তোমার বাবা ঠিকই বলেছেন। কাগজ কলম ছাড়াই তো অঙ্কটা করে ফেলেছ। এখন বলো, মাথা ব্যথা করছে? মাথা ব্যথা করছে না। তোমার কোনো অসুখ বিসুখ নাই, যাও বাড়িতে যাও, বাড়িতে গিয়ে ঘুমো। হারুন উঠে দাঁড়ালো। আনিসুর রহমান বললেন, তুমি তোমার বাবাকে কম কথা বলতে বলবে। আমার ধারণা তোমার বাবার ধারাবাহিক কথা শুনে তোমার মাথা ধরে। আচ্ছা, যাও, বিদায়। হারুনুল রশিদ আনিসুর রহমানকে অবাক করে দিয়ে বলল, বাবার কথা শুনে আমার মাথা ধরে না। আপনি যেসব অঙ্ক দিয়েছেন সেসব করেও মাথা ধরে না। ওরা যে অঙ্ক দেয় সেগুলি করার সময় মাথা ধরে। ওরা মানে কারা? আমি তাদেরকে চিনি না, কখনো দেখি নাই। তারা হঠাৎ মাথার ভিতরে অঙ্ক দিয়ে দেয়। তুমি বসো। হারুন বসল। আনিসুর তার দিকে ঝুঁকে এসে বললেন, পরিষ্কার করে বলো, কি বলতে চাইছো? মাথার ভিতরে অঙ্ক কিভাবে ঢুকিয়ে দেবে? নাকের ফুটো দিয়ে? কথা বলছো না কেন? কথা বলো। হারুনুল রশিদ আবারও চেয়ারের পায়ের দিকে চেয়ে আছে। আনিসুর রহমান ছেলেটাকে ধমক দিতে গিয়েও দিতে পারলেন না, কারণ ছেলেটা কাঁদছে। কাঁদছো কেন? আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন, এই জন্য কাঁদছি। সরি, আর ঠাট্টা করব না। কোক খাবে? আমার ফ্রিজে কোকের ক্যান আছে, খাবে? হ্যাঁ, খাবো। আনিসুর রহমান খান ছেলেটির দিকে তাকিয়ে আছেন। তার চোখে এখন মমতার প্রবল ছায়া। ছেলেটি অনেকক্ষণ ধরেই মানসিক চাপে ছিল। এই অবস্থায় তাকে কোক খেতে বলা হয়েছে। তার অবস্থানে যে আছে সে কখনো বলবে না খাবো, সে বলেছে। তাকে কোক দেওয়া হয়েছে, সে আগ্রহ নিয়ে চুমুক দিচ্ছে। ছেলেটার চেহারা খুব সুন্দর, বেশ সুন্দর। চেহারায় মায়ার ভাব অত্যন্ত প্রবল। দরজায় শব্দ হলো। ছেলের বাবা মাথা বের করে বলল, স্যার, আসবো? আনিসুর রহমান কঠিন গলায় বললেন, না। জি আচ্ছা স্যার, আমি বাইরে আছি। 1 মিনিট যদি সময় দেন, হারুনের মূল বিষয়টা বলি। সে গুছায় বলতে পারবে না, নার্ভাস প্রকৃতির ছেলে। আপনি বাইরেই বসুন। জি আচ্ছা স্যার, প্রয়োজন হলে ডাক দিবেন, আমি আছি। অল্প কিছুক্ষণের জন্য শুধু রাস্তার পাশের পান সিগারেটের দোকানটায় যাব। পান শেষ হয়ে গেছে। স্যার, আপনার জন্য কি একটা পান নিয়ে আসবো? আমার কাছে ময়মনসিংহের খুব ভালো জর্দা আছে, মিক্সচার জর্দা। আপনি বাইরেই থাকুন, দরজা ভেজিয়ে দিন। অনেক কথা অল্প সময়ে বলে ফেলেছেন। দরজা বন্ধ হলো। আনিসুর রহমান ছেলেটির দিকে তাকিয়ে বললেন, তুমি বলতে চাচ্ছ তোমার মাথার ভিতরে কারা যেন অঙ্ক ঢুকিয়ে দেয়? জি। আর তুমি সেই অঙ্ক করতে থাকো? জি। অঙ্ক করা শেষ হলে তারা কি অঙ্কের উত্তর নিতে তোমার কাছে আসে? না। তাহলে তারা অঙ্কের উত্তর পায় কি করে? তারা মাথার ভিতর থেকে নিয়ে নেয়। অঙ্ক দেয়া নিয়া এটা কি তোমার মায়ের মৃত্যুর পর থেকে শুরু হয়েছে? না, তারও আগে। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন। প্রথম তোমাকে যে অঙ্কটা করতে দিয়েছিল সেটা তোমার মনে আছে? আছে। অঙ্কটা বলো, আমি কাগজে লিখে নিই। বলবো না। কেন? বলতে ইচ্ছে করছে না। ওরা যে অঙ্ক দেয় সেসব করতে তোমার কতক্ষণ লাগে? কোনোটার খুব অল্প সময় লাগে, আবার কোনোটা অনেক বেশি সময় লাগে। শেষ হয় না, চলতেই থাকে। এখনো কি কোনো অঙ্ক কষছো? এই অঙ্কটা শেষ হচ্ছে না। সহজ অঙ্ক, কিন্তু শেষ হচ্ছে না। এই অঙ্কটা কি আমাকে বলবে? এটা হলো একটা ভাগ অঙ্ক, 22কে 7 দিয়ে ভাগ। এটা তো খুবই সহজ অঙ্ক, দাঁড়াও আমি দেখি। আনিসুর রহমান কাগজ কলম নিলেন, হাসি মুখে বললেন, এই তো হয়েছে, 3.142। হারুন বলল, শেষ করুন। শেষ হবে না, চলতেই থাকবে। আনিসুর রহমান বললেন, শেষ হবে না মানে কি? শেষ হতেই হবে। এক সময় পৌনঃপুনিক চলে আসবে। পৌনঃপুনিক কি জানো? জানি। স্কুলে শিখিয়েছে?
না, ওরা শিখিয়েছে। ওরা মানে কারা? আমি জানি না। একজন না অনেকজন? অনেকজন। ওদের মধ্যে একটা মেয়েও আছে। মেয়ে আছে বুঝলে কি করে? তার চেহারা দেখেছো? না, গলার স্বর শুনেছি। গলার স্বর কেমন? খুব মিষ্টি, কিন্তু ভাঙা ভাঙা। তারা কি তোমাকে শুধু অঙ্কই দেয় নাকি গল্প গুজবও করে? মেয়েটা মাঝে মাঝে গল্প করে। কি বলে? বলে যে ওরা শুধু আমাকে দিয়েই অঙ্ক করায় তা না, আরো অনেককে দিয়েই নাকি করায়। তুমি কখনো জিজ্ঞেস করনি আপনারা কে? জিজ্ঞেস করেছি, তারা উত্তর দেয় না, শুধু হাসে। আনিসুর রহমান ঘড়ির দিকে তাকালেন। রাত 10টা বাজে। নিজের উপরে এখন তার সামান্য বিরক্তি লাগছে। তিনি ছেলেটিকে দীর্ঘ সময় দিয়েছেন, যার কোনো প্রয়োজন ছিল না। এরা ছিল শেষ রোগী, সেই জন্যেই এতটা সময় দেওয়া গেছে। তাছাড়া আগামীকাল শুক্রবার, তার চেম্বার বন্ধ। ছেলেটা সুস্থ এবং স্বাভাবিক। সামান্য কিছু মানসিক সমস্যা হয়তো আছে। সেই সমস্যার সমাধান সাইক্রিয়াটিস্টরা করবেন, তিনি সাইক্রিয়াটিস্ট না। এই বিষয়টাই ছেলের বাবাকে বুঝিয়ে বলে দিতে হবে। তবে ওই উজবুকটার সঙ্গে কথা না বলতে পারলে ভালো হতো। তার সঙ্গে কথা বলার অর্থ একটা উপন্যাসের অর্ধেকটা শুনে ফেলা। আনিসুর রহমান বাড়ি ফিরলেন রাত 11টায়, আধ ঘন্টা দেরিতে। তার রুটিন হলো 10:30টার ভেতরে বাসায় ফেরা। বড় একটা টাওয়েল জড়িয়ে খালি গায়ে রকিং চেয়ারে খানিকক্ষণ বিশ্রাম করতে করতেই খবরের কাগজ পড়া। সবাই খবরের কাগজ পড়ে ভোরে, তিনি এই সময় পড়েন। তার বক্তব্য, কিছু কিছু খাবার আছে টাটকা খেতে ভালো না, একটু বাসি হলে ভালো লাগে। বাংলাদেশের খবরও সেই পর্যায়ের, বাসি ভালো, টাটকা ভালো না। খবরের কাগজ পড়তে পড়তে তিনি ঘরে ব্রিউ করা 1 মগ কালো কফি খান। তার একমাত্র কন্যা জেনিফারের সঙ্গে গল্প করেন, স্ত্রী রুমানার সঙ্গে কথা বলেন। ঠিক 11টায় বাথরুমে ঢুকে যান। বাকি আধ ঘন্টা কাটে বাথরুমের বাথটাবে। বাথটাব ভর্তি থাকে পানি, তিনি গলা পর্যন্ত ডুবিয়ে পানিতে শুয়ে থাকেন। মগ ভর্তি কফি তখনও শেষ হয় না, তিনি কফিতে চুমুক দেন। বাথরুমের দরজা খোলাই থাকে। জেনিফার যাতে বাথরুমে আসা যাওয়া করতে পারে, তার জন্যেই এই ব্যবস্থা। জেনিফার স্কলাস্টিকায় 5th গ্রেডে পড়ে। সে তার বাবার অসম্ভব ভক্ত। বাবা যতক্ষণ বাসায় থাকেন ততক্ষণই। কিছু সময় পর পর তার বাবার সঙ্গে কথা বলা চাই। তিনি আজ দেরি করে ফিরলেন, কিন্তু সময় মতোই বাথরুমে ঢুকে গেলেন। মাঝখানের আধ ঘন্টা কাজকর্ম বাতিল হয়ে গেল। জেনিফার তাকে কফির মগ দিয়ে গেল, মিষ্টি করে বলল, খবরের কাগজ দেব বাবা? আনিসুর রহমান বললেন, না। তুমি কি আজ রাতে আমার সঙ্গে মুভি দেখবে? দেখতে পারি, কাল ছুটি, কাজেই রাত জাগা যেতে পারে। ভালো কোনো মুভি আনিয়ে রেখেছিস? এমেডিউস দেখবে? বিষয়বস্তু কি? মোজার্টের লাইফ। এইসব হাইফাই জিনিস ভালো লাগে না। ভূত প্রেতের ছবি আছে? অনেকগুলি আছে, কোনটা দেখবে? যেটা সবচেয়ে ভয়ঙ্কর সেটা। ভালো কথা। মা, তোর ক্যালকুলেটরটা আছে না? আছে তো। একটা কাজ কর তো, চট করে 22কে 7 দিয়ে ভাগ করে রেজাল্টটা নিয়ে আয়। কেন? এমনি। আনিসুর রহমান গায়ে সাবান ডলতে লাগলেন। আজকের কফিটা অন্য দিনের চেয়ে খেতে ভালো লাগছে, এটাও চিন্তার বিষয়। তিনি দীর্ঘদিনের অভিজ্ঞতায় দেখেছেন, যে রাতে কফি খেতে খুবই ভালো লাগে, সে রাতের খাবারটা খেতে ভালো হয় না। তিনি দুপুরে একটা কলা এবং স্যান্ডউইচ খান। রাতের খাবারটা এই জন্যেই তার কাছে জরুরি। জেনিফার বাথরুমে ক্যালকুলেটর নিয়ে ঢুকল, মিষ্টি করে বলল, ভাগ করেছি, রেজাল্ট হচ্ছে 3.14185717। আনিসুর রহমান বললেন, এই পর্যন্তই? জেনিফার বলল, আমার ক্যালকুলেটরে দশমিকের পরে 8টা ডিজিট পর্যন্ত হবে, এর বেশি হবে না। আচ্ছা, ঠিক আছে।
তুমি এটা দিয়ে কি করবে? এমনি কোনো কারণ নেই। আজকের রাতের রান্না কি রে? আজকে রাতে তোমার খুব পছন্দের খাবার আছে, ইলিশ মাছের ডিমের ভুনা, কাতল মাছের মাথার মুড়ি ঘন্ট। মাংস নেই? মনে হয় না। মাংস রান্না করতে বলবো? দরকার নেই। তুই একটা কাজ কর তো মা, এই অঙ্কটাই কম্পিউটারে করে দেখ, আরো বেশি ডিজিট পাওয়া যায় কিনা। কেন বাবা? এমনি মা, নো পার্টিকুলার রিজন। রাতে খেতে গিয়ে আনিসুর রহমান খান চমৎকৃত হলেন। মাছ ছাড়াও 2 ধরনের মাংস রয়েছে, মুরগির ঝাল ফ্রাই আর গরুর কলিজা ভুনা। একজন ডাক্তার হিসেবে কলিজা ভুনার মতো হাই কোলেস্টেরল ডায়েট খাওয়া একেবারেই উচিত না, কিন্তু যাবতীয় হাই কোলেস্টেরল ডায়েট তার অতি পছন্দ। রুমানা বললেন, তুমি জেনিফারকে দিয়ে পাইয়ের ভ্যালু বের করাচ্ছ কেন? আনিসুর রহমান বললেন, 22কে 7 দিয়ে ভাগ দিতে বলেছি। এটা হলো পাই, পরিধি ডিভাইডেড বাই ব্যাস। পরিধি হচ্ছে 2 পাই আর ব্যাস হচ্ছে 2 আর, ভাগ করলে থাকে পাই। তুমি এত সব জানো কিভাবে? রুমানা বললেন, তুমি প্রায় ভুলে যাও যে আমি ফিজিক্স পড়েছি। আনিসুর রহমান বললেন, এটা তো ফিজিক্স না, এটা হলো ম্যাথ। রুমানা বললেন, চুপ করে খাও তো, কোনটা ফিজিক্স কোনটা ম্যাথ তা নিয়ে তোমার গবেষণা করতে হবে না। আনিসুর রহমান বললেন, পাই বস্তুটার মান কত? মান হলো 3.14। তা কেন হবে? এটা তো 0.14 শেষ না হয়ে চলতেই থাকে। চলতে থাকলেই কি সব সংখ্যা নিতে হবে? দরকারটা কি? আনিসুর রহমান বললেন, তা ঠিক, কোনো দরকার নেই, পণ্ডশ্রম, একেবারেই পণ্ডশ্রম। রুমানা বললেন, তুমি ডাক্তার মানুষ, তুমি পাই নিয়ে হইচই করছো কেন? আনিসুর রহমান বললেন, হইচই করছি কোথায়? হইচই করছি না তো। রান্না কেমন হয়েছে? অসাধারণকে 10 দিয়ে গুণ করলে যা হয় তাই হয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ কলিজা ভুনা আজ রাতে খেলাম। ইলিশ মাছের ডিমের চেয়েও ভালো হয়েছে? এই তো এক সমস্যায় ফেললে, শ্যাম রাখি না রাধা রাখি? রুমানা বললেন, তুমি ডাক্তার মানুষ, ডাক্তারি নিয়ে থাকো, পাইয়ের মান, বাংলা সাহিত্য এইসবে যাবার দরকার নেই। শ্যাম রাখি না রাধা রাখি বলে কিছু নেই, বাক্যটা হলো শ্যাম রাখি না কুল রাখি। সরি। সরি বলারও কিছু নেই, শুধু শুধু সরি বলছো কেন? আনিসুর বললেন, সরি বলার জন্য সরি। রাতটা তার খুব ভালো কাটল। 3 জনে মিলে ফ্রাইডে দ্য 13th ছবিটা দেখলেন। ছবি দেখে ভীত হবার আনন্দ পুরোপুরি উপভোগ করে রাতে ঘুমোতে গেলেন। ঘুম খুব একটা ভালো হলো না, সারাক্ষণই স্বপ্ন দেখলেন। তিনি 22কে কখনো 7 দিয়ে ভাগ দিচ্ছেন, কখনো 3 দিয়ে ভাগ দিচ্ছেন, আবার কখনো বা 5 দিয়ে ভাগ দিচ্ছেন। রাতে কয়েকবার ঘুম ভেঙে গেল। এরকম কখনো হয় না। তিনি ঘুমের ট্যাবলেট ছাড়াই এক ঘুমে রাত পার করার মানুষ। পরের 3 সপ্তাহ আনিসুর রহমানের অতি ব্যস্ততায় কাটল। তিনি ব্যাঙ্গালোরে একটি সেমিনার অ্যাটেন্ড করতে গেলেন। ফিরে এসে রাজশাহী মেডিকেল কলেজের MBBS ফাইনাল পরীক্ষার এক্সটার্নাল এক্সামিনার হিসেবে রাজশাহী গেলেন। রুমানার এক খালাতো বোনের হুট করে বিয়ে ঠিক হয়ে গেল। সেই বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে চিটাগাং গেলেন। তবে এর ফাঁকে ফাঁকে পাই বিষয়ক কিছু তথ্য তিনি সংগ্রহ করলেন। যেমন, এই সংখ্যার মান এখনও নির্ণয় করা যায়নি। অতি শক্তিমান কম্পিউটারের সাহায্যে চেষ্টা করা হয়েছে। সংখ্যা দশমিকের পরে চলতেই থাকে, কখনো পৌনঃপুনিক আসে না। মহান গ্রিক অঙ্কবিদ পিথাগোরাসের ধারণা পাই প্রকৃতির একটি রহস্যময় বিষয়। যিনি এই রহস্য উদ্ধার করতে পারবেন তিনি প্রকৃতির একটা বড় রহস্য উদ্ধার করতে পারবেন। আমেরিকান অ্যাস্ট্রোনমার কার্ল সেগান পাইয়ের রহস্য নিয়ে একটা বই লিখেছেন। সেই বইয়ের বিষয়বস্তু হচ্ছে পাইয়ের মানে ঈশ্বর কিছু বলতে চাইছেন, এটা তার ভাষা। তিনি এর মধ্যে হারুন আল রশিদ নামের ছেলেটির খোঁজ বের করারও চেষ্টা করলেন।
সমস্যা হলো ছেলেটির নাম ছাড়া তার আর কিছু মনে নেই। ছেলেটার বাবা একটা ভিজিটিং কার্ড দিয়েছিল, সেই কার্ডও তিনি ফিরিয়ে দিয়েছেন। কোথায় যে তার একটা দোকান বা শোরুম আছে বলেছিল, সেই জায়গাটার নামও মনে করতে পারলেন না। শুধু মনে আছে সেই দোকানে ভদ্রলোকের এক আত্মীয় বসে, যার চেহারা ফিল্মের কোনো নায়ক বা নায়িকার চেহারার মতো। এই সব তথ্য দিয়ে কাউকে খুঁজে বের করা নিতান্তই অসম্ভব ব্যাপার। তারপরেও তিনি তার অ্যাসিস্ট্যান্টকে দায়িত্ব দিয়েছেন, ঢাকার সবকটা স্কুলে সে যাবে, সেখানে হারুন আল রশিদ নামে 11-12 বছরের কোনো ছেলে আছে কিনা খোঁজ করবে। সেই অনুসন্ধানেও কোনো ফল হচ্ছে না। আনিসুর রহমানের জীবনযাত্রা পদ্ধতিতে সামান্য পরিবর্তন এসেছে। তিনি এখন আর রাত 10:30টায় বাড়িতে ফেরেন না, তিনি ফেরেন রাত 11টায়। এই আধ ঘন্টা সময় তিনি গভীর নিষ্ঠায় পাইয়ের মান বের করার চেষ্টা করেন। হলুদ মলাটের 100 পৃষ্ঠার একখানা বাঁধানো খাতা তিনি কিনেছেন। খাতার পাতায় অর্ধেকের বেশি লিখেও ফেলেছেন। অঙ্ক এখনো চলছে। কাজটা করে তিনি আনন্দ পাচ্ছেন। 10টা বাজার পরপরই তিনি অস্থির বোধ করেন, কখন অঙ্ক শুরু করবেন। খাতাটা তিনি বাড়িতে নেন না, অতি মূল্যবান বস্তুর মতো চেম্বারের ড্রয়ারে তালা বন্ধ করে রাখেন। খাতা বিষয় বা অঙ্ক বিষয়ে তিনি কারোর সঙ্গেই কোনো কথা বলেন না। মাঝে মাঝে তার স্ত্রী উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করেন, তোমার কি কোনো সমস্যা হচ্ছে? তোমাকে সবসময় এত অস্থির লাগে কেন? তিনি হড়বড় করে বলেন, কই, অস্থির না তো। রাতে মনে হয় তোমার ভালো ঘুম হয় না, প্রায় শুনি তুমি বিড়বিড় করছো। আমার ঘুমের কোনো সমস্যা নেই। একজন ডাক্তার কি দেখাবে? খামোখা কেন ডাক্তার দেখাবো? তাহলে চলো কিছুদিন বাইরে থেকে কোথাও ঘুরে আসি। চলো যাই। কোথায় যেতে চাও? মালয়েশিয়া যাবে, শুনেছি খুব সুন্দর জায়গা। যেতে পারি। আনিসুর রহমান 15 দিনের জন্য সবাইকে নিয়ে মালয়েশিয়া গেলেন। খাতাটা সঙ্গে নিলেন না। 15টা দিন আনন্দ করেই কাটালেন। দেশে ফিরে আবার সেই আগের রুটিন, তবে অঙ্ক করার সময় আরেকটু বাড়িয়ে দিলেন। এখন তিনি অঙ্ক করেন 45 মিনিট। বাসায় আগের মতোই 11টায় ফেরেন। রোগী দেখেন 15 মিনিট কম। 6 মাসের ভিতরে আনিসুর রহমানের খাতার সংখ্যা হলো 10টা। অঙ্ক করার সময়ও বাড়ল। এখন তিনি ঘড়ি ধরে 1 ঘন্টা সময় দেন অঙ্কের পিছনে। তার বড় ভালো লাগে। 1 ডিসেম্বর মাসের কথা। জাঁকিয়ে শীত পড়েছে, কোল্ড ওয়েভ শুরু হয়ে গিয়েছে, নেমেছে কুয়াশা। আনিসুর রহমান চেম্বারে বসে আছেন। রাত 8টা। 2 জন রোগী ছিল, তাদের দেখা শেষ হয়েছে। চেম্বারে আর কেউ নেই। আনিসুর রহমান তার অ্যাসিস্ট্যান্টকে ছুটি দিয়ে দিয়েছেন। তার নিজের মনে খুব আনন্দ। 3 ঘন্টা টানা সময় পাওয়া গেছে, মন লাগিয়ে অঙ্ক করা যাবে। তিনি নতুন একটা খাতা বের করলেন, আর তখনই তার মাথার ভিতরে কেউ একজন যেন কথা বলে উঠল। মেয়ের গলা, অতি মিষ্টি গলা, তবে ভাঙা ভাঙা। আনিসুর রহমান, ভালো আছেন? কে কে? আমরা, আপনার নিবেদন দেখে খুশি হয়েছি। কে? আপনারা কে? এখন থেকে আমরা আপনার সঙ্গে সঙ্গে থাকব, আপনাকে অঙ্ক কষতে সাহায্য করব। আপনারা কে? আমরা কে সেটা জরুরি না, যে অঙ্কটা আপনি করছেন সেটা জরুরি। আনিসুর রহমান হতাশ গলায় বললেন, আমার কি মাথা খারাপ হয়ে গেছে? আজে বাজে কথা বলে সময় নষ্ট করবেন না, অঙ্কটা করুন। এই অঙ্কটা কি কখনো শেষ হবে? না। যে অঙ্ক শেষ হবে না সেই অঙ্ক করে লাভ কি? শেষ না হলেও একটা সিরিজ বের হয়ে আসবে। আমাদের প্রয়োজন সিরিজের। সিরিজও শেষ না। সিরিজ কি? 1, 2, 3, 4, 5, 6 একটা সিরিজ, যেটা চলতে থাকে। আবার 2, 4, 6, 8, 10 আর একটা সিরিজ। কোনো সিরিজই শেষ হয় না। একই অঙ্ক কি আপনারা অনেককে দিয়ে করাচ্ছেন? আমি যতদূর জানি হারুন আল রশিদও এই অঙ্ক করছে।
যেই মুহূর্তে শুরু করেছেন আপনি, আমরা হারুনকে সরিয়ে দিয়েছি, তাকে অন্য কাজ দিয়েছি, তাকে সিরিজ করতে দিয়েছি। হারুনের সঙ্গে কি যোগাযোগ করা যায়? অবশ্যই যায়, সে আমাদের সঙ্গেই আছে। একদিন আমরা আপনাকেও আমাদের মধ্যে নিয়ে নেব। কবে? সেটা তো এখনো বলতে পারছি না। হারুনের সঙ্গে কথা বলবেন? হ্যাঁ, আর একদিন কথা বলিয়ে দেব, কেমন? আচ্ছা। অঙ্ক করুন। আচ্ছা। হারুন আল রশিদের খোঁজ পাওয়া গেছে। তার বাবা এসে খবর দিয়ে গেছেন, ছেলেটা মারা গেছে অক্টোবরের 11 তারিখে। মাথায় প্রবল যন্ত্রণা হচ্ছিল। হাসপাতালে নিতে নিতেই সে মারা যায়। মৃত্যুর সময় তার নাক দিয়ে নাকি গলগল করে রক্ত পড়ছিল। ছেলের বাবা কাঁদতে কাঁদতে বলল, স্যার, আমি আপনার কাছে এসেছি কারণ ছেলেটা প্রায় আপনার কথা বলতো। লোকটার হয়তো আরো অনেক কথা বলবার ছিল। আনিসুর রহমান তাকে সুযোগ দিলেন না। মানুষের সঙ্গে কথা বলে তিনি এখন আর সময় নষ্ট করেন না। তিনি কাজ করে যান। কাজটা প্রয়োজন, অন্য সবকিছুই অপ্রয়োজনীয়। শেষ হলো হুমায়ুন আহমেদের লেখা গল্প তাহারা। গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরও একটি গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।